গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে ঘুরে দেখলেন ৩ উপদেষ্টা। শহীদদের তালিকা, আন্দোলনের দিনলিপি সহ বিভিন্ন তথ্য উপাত্তে সজ্জিত করার পরিকল্পনা। পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয়। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আরব আমিরাতে ক্ষমা পেয়ে মুক্তির পর দেশে ফিরলেন প্রবাসী 14 বাংলাদেশি। বিমানবন্দরে স্বজন ও ছাত্র সমন্বয়কদের অভ্যর্থনা। ভাবছিলাম হয়তো দেরি হবে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তাড়াতাড়ি চলে আসতে পারছি। ওইখানে দেশদ্রোহী মামলা দিয়েছে 10 বছর, মানে 10 বছর। শুধু মাজারে গেছি আর উপদেষ্টা মন্ত্রীকে দোয়া করছে আমার ছেলে যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। তারেক রহমানকে সাজা দিতে পিস্তল ঠেকানো হয় বলছেন সাবেক বিচারক মোতাহের হোসেন। খালাস দেয় আওয়ামী লীগের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয় তাকে। কোমর থেকে পিস্তল বের করে এখন আমার বুকে ধরে এবং বলে, আপনি বলেন তারেক রহমানকে পানিশমেন্ট দিবেন, পানিশমেন্ট দিয়ে রায় দিবেন তিনি। সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা 35 করার দাবিতে শাহবাগে বিক্ষোভ, মানববন্ধন। আইন উপদেষ্টার পক্ষ থেকে দ্রুত কমিশন করে দেওয়ার আশ্বাস। বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের বাড়িতে থামছে না আহাজারি। সীমান্তে পিঠ না দেখিয়ে বিজিবিকে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘরে রূপ দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সকালে তথ্য সম্প্রচার, যুব ও ক্রীড়া এবং শিল্প উপদেষ্টা গণভবন পরিদর্শন করেন। তারা জানান, জাদুঘরে থাকবে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা। 16 বছরে আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসন, গুম খুন সহ অন্যায় অবিচারের নানা চিত্র এবং তথ্য উপাত্তও থাকবে। গণভবনকে জাদুঘরে রূপ দিতে প্রাথমিকভাবে গঠন করা হবে বিশেষজ্ঞ কমিটি। উত্তাল 5 আগস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তারিখকে বলে 36 জুলাই। সেদিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিজয় গাথা লিখতে জুলাই মাস জুড়ে শহীদ হয় শত শত প্রাণ, জীবনের জন্য পঙ্গু হয়েছে হাজারো মানুষ। সেই জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে বানানো হবে স্মৃতি জাদুঘর। এই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। বর্তমান সরকারের 3 উপদেষ্টা সেই গণভবন ঘুরে দেখে জানালেন তাদের পরিকল্পনার কথা। জাদুঘরে রূপ দিতে প্রাথমিক পর্যায়ে গঠন করা হবে বিশেষজ্ঞ কমিটি। কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন, স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পরিণতি কতটা ভয়াবহ হয় তার নিদর্শনের জন্যই গণভবনকে জাদুঘর করার উদ্যোগ বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয়। উপদেষ্টারা আরও জানান, জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা তৈরির কাজ এগিয়েছে অনেকখানি, দ্রুতই সেটি প্রকাশ করা হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করলেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছেন আহতদের খোঁজ খবর। আন্দোলনে গুলিবিদ্ধ 11 জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে 8 জনই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হাসপাতাল পরিচালক জানিয়েছেন, আইসিইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। সেখানে গুলিবিদ্ধ 4 শিক্ষার্থীর চিকিৎসা চলছে, তারা সবাই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানান তিনি। নিশ্চিত করেন আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় সেখানে ছিলেন হাসপাতালের যুগ্ম পরিচালক সহ অন্যান্য সিনিয়র চিকিৎসকরা। সংযুক্ত আরব আমিরাতে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া কারাবন্দী 57 বাংলাদেশের মধ্যে 14 জন দেশে ফিরেছেন, যাদের 2 জন ঢাকায় শাহজালাল এবং 12 জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রাতে তাদের বিমানবন্দরে স্বাগত জানান স্বজনরা। পাশাপাশি তাদের অভ্যর্থনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন দেশে ফেরা প্রবাসীরা। তারা বিদেশে কারাবন্দী থাকার অভিজ্ঞতার কথা জানান। এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তাদের ফেরার তথ্য জানানো হয়। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দুবাইয়ে বিক্ষোভ করলে যাবজ্জীবন সহ বিভিন্ন সাজায় দণ্ডিত হন 57 বাংলাদেশি। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধে তাদের ক্ষমা করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগতেছে। আমরা 50 দিনের মধ্যে চলে আসতে পারছি দেশে। দেশদ্রোহী মামলা দিয়েছে 10 বছর মানে 10 বছর। ওইখানে বছরে 3টা আফু বলতে আপনার লটারি সিস্টেম হয়, বছরে 3টা। ওইখানেও লটারির মধ্যে আমাদের নাম থাকবে না। 45 দিন পরে বলতেছে তোমাদেরকে সারা হবে, তাও তারা বলে নাই, বাইরে থেকে শুনতেছি আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম। আমরা বাংলাদেশ সরকারকে অনেক 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 ধন্যবাদ যে আমাদেরকে বন্দিদশা থেকে মুক্ত করে আনছে। তারেক রহমানকে ফরমাইশি সাজা দেওয়ার নির্দেশ ছিল, পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বিচারককে, কিন্তু তিনি তা মানেননি। খালাস দিয়েছেন আসামিকে। ন্যায় বিচার নিশ্চিতের ফলাফল প্রাণ ভয়ে দেশ ত্যাগ। দেশান্তরী হয়েও রক্ষা হয়নি যেন। বলছি ঢাকার বিশেষ জজ আদালত 3-এর সাবেক বিচারক মোতাহের হোসেনের কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় খালাস দেয় যাকে বরণ করতে হয়েছে সীমাহীন দুর্ভোগ। তার সাথে ভার্চুয়ালি কথা বলেছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। 2013 সালের 17 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোতায়ের হোসেন অর্থ পাচার মামলায় বেকসুর খালাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সে সময়ের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে যেন জানান দিয়েছিলেন নিজের কঠোর অবস্থানের। কেবল ন্যায় বিচার করতে গিয়ে বদলে যায় তার জীবন। কি হয়েছিল সে সময়? মামলার রায়ের পূর্বাপর ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফিনল্যান্ডে রাজনৈতিক আশ্রয়ে থাকা বিচারক শোনালেন ভয়ঙ্কর সব ঘটনা। তদানীন্তন ঢাকার জেলা জজ, তদানীন্তন ঢাকার মেট্রোপলিটন সেশন জজ, তারা আমার চেম্বারে এসে হুমকি দিয়েছে যে আপনি যদি তারেক রহমানকে খালাস দেন, খালাস দিয়ে যদি চেম্বার থেকে বের হয়ে যান, এরপরে কিন্তু আপনার লাশ পাওয়া যাবে না, আপনি গুম হয়ে যাবেন। আইন সচিব যার নাম শেখ জহিরুল হক দুলাল এবং আইন মন্ত্রণালয়ের আরেকজন অফিসার, তার নাম হলো বিকাশ কুমার সাহা, সম্ভবত যুগ্ম সচিব ছিলেন, আমাকে নানাভাবে অস্ত্রের মুখে হুমকি দিত। তাদের কোমর থেকে পিস্তল বের করে এখন আমার বুকে ধরে এবং বলে যে পিস্তল দিয়ে গুলি করলে একবারে 10টা গুলি কিন্তু বুক ছেদ করে যাবে। আপনি বলেন তারেক রহমানকে পানিশমেন্ট দিবেন? এই বিচারকের মতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সেই মামলার সাক্ষ্য প্রমাণ অনুযায়ী সাজা দেওয়ার কোনো সুযোগ ছিল না। কেবল রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিতে লিখিত রায়ে স্বাক্ষর করার চাপও ছিল। হুসেন মোহাম্মদ এরশাদ, শেখ হাসিনা, খালেদা জিয়ার মামলার বিচার করা এই বিচারকের কখনো সাক্ষাৎ বা আলাপও হয়নি তারেক রহমানের সাথে। শুধু দৃঢ় অবস্থান ছিল ন্যায় বিচার নিশ্চিতে। ওই সরকারি সাক্ষী তদন্ত কর্মকর্তা এদের বক্তব্য দিয়ে কোনদিন কোন আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না, তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জিরো। এইরকম একজন নিরীহ মানুষকে এই আইন সচিবের হুকুমে অথবা ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে বা আইনমন্ত্রীর হুকুমে নির্দেশে আমি একজন নিরীহ মানুষকে শাস্তি দেব, এটা আমার বিবেক কখনোই সায় দেয়। আমি ডিটারমাইন্ড ছিলাম, আমি সত্য বিচার করব, এটা আমার যা হয়। তবে ফরমায়েশি রায় না দেওয়ার খেসারত দিতে হয়েছে মোতাহের হোসেনকে। দেশ ছাড়তে হয় প্রাণ ভয়ে। প্রথমে মালয়েশিয়া, এরপর সেখান থেকেও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভয়ে পালিয়ে যেতে হয় নেপালে, আর 2022 সালে ছেলেকে নিয়ে আশ্রয় নেন ফিনল্যান্ডে। মালয়েশিয়া থেকে 6 জনকে
অ্যারেস্ট করার জন্য বাংলাদেশ থেকে 34 জন গোয়েন্দা, 4 জন মন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছে, অবস্থান করছে। এই নিউজ পাওয়ার পর আমি আমার বাসায় না উঠে আমি সরাসরি চলে যাই 500-700 মাইল দূরে, জঙ্গলে গিয়ে ওখানে বাস করি 16 দিন। 5 আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর আশাবাদী বিচারক মোতায়ের হোসেন দেশে ফিরতে চান দ্রুত সময়ে। আমি মনে করি এই দেশে যদি আমি কিছুটা সেবা করার সুযোগ পেতাম, বিশেষ করে আইন সংস্কার সম্পর্কে। আমার এই দেশান্তরিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি রাষ্ট্র সংস্কার, আইন সংস্কার, ফৌজদারি বিচার ব্যবস্থা, সংবিধান সম্পর্কে এই নিরলসভাবে গবেষণা করে যাচ্ছি। তারেক রহমানকে খালাস দিয়ে বিচারক মোতায়ের হোসেনের দেয়া সেই রায়ের পর 2014 সালে দুদক তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে। 8 বছর পর করে মামলাও। সম্প্রতি এই মামলা থেকে খালাস পান আলোচিত এই অবসরপ্রাপ্ত বিচারক। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির নামে যে চাঁদাবাজি হচ্ছে তার চেয়ে বেশি অপপ্রচার হচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে কথা বলেছেন তিনি। জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী। দেশের এই ক্রান্তি লগ্নে সকল দল, সংগঠন ও ব্যক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই এই বিপ্লবের লক্ষ্য ঠিক থাকবে বলে মনে করেন তিনি। গত 1 সেপ্টেম্বর চিকিৎসার জন্য ঢাকা থেকে সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যতটা না কথা হচ্ছে যে প্রচার অপপ্রচার হচ্ছে বেশি। দুর্ভাগ্যজনকভাবে এই দেশে আপনার মিডিয়া খুব ভালো রোল প্লে করে, কিন্তু মাঝে মাঝে আপনার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে কতগুলো অপপ্রচার চালানো হয় একটা উদ্দেশ্যমূলকভাবে। আমি মনে করি এটা আপনার কেটে উঠবে। এই সময়টা সবসময়ই বিপ্লবের পরে একটা সমস্যা থাকে, সেটা কাটিয়ে উঠতে সক্ষম হবে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করার দাবিতে দিনভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। দুপুরের পর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরতরা। তাদের ঘোষণা, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দাবির পক্ষে সুস্পষ্ট আশ্বাস না আসা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এদিকে আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সরকার দ্রুত একটি কমিশন করে দেবে। দিনভর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে চলে এই বিক্ষোভ। দাবি, সরকারি চাকরিতে আবেদনের ন্যূনতম বয়স করতে হবে 35। ছাত্র জনতার সরকার ইতিবাচক হবে এমন প্রত্যাশায় চলে তাদের এই অবস্থান। বাংলাদেশ ছাড়া পৃথিবীতে প্রায় 162টা দেশের মধ্যে 35+ বয়স, কেন আমাদের এই বাংলাদেশে শুধু 30-এর মধ্যে আটকা থাকবে? আমরা প্রধান উপদেষ্টা বরাবর এই আহ্বান জানাচ্ছি যে আপনি আমাদের প্রতি আমাদের যোগ্যতা অনুযায়ী আপনি ব্যবস্থা নেবেন। আমরা চাই না যে ডেইলি এত লোক এনে এখানে জড়ো করে জনগণের ভোগান্তি তৈরি করতে। আমরা চাই যে খুব অল্প সময়ের মধ্যেই এই 35 বাস্তবায়ন করে দিক এবং স্টুডেন্টদের যে পালস সেটা বুঝতে পারুক সরকার। দাবি মানতে অন্তর্বর্তীকালীন সরকারকে বিকেল 5টা পর্যন্ত আলটিমেটাম দেন আন্দোলনকারীরা, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও আসেনি কোনো ঘোষণা। যতক্ষণ পর্যন্ত টিম না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। আমরা কতগুলো সিদ্ধান্ত নিব, আমাদের একটা সমন্বয় টিম আছে, আমরা সমন্বয় টিম থেকে আমরা এখানে আমাদের সিদ্ধান্তগুলো আপনাদের মাঝে জানিয়ে দেব। তাই রাতে আইন উপদেষ্টার সাথে দেখা করতে ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের সামনে আসেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল, তবে সুযোগ হয়নি সাক্ষাতের। যে চাকরির বয়স সীমা 35 করা, আমার মন্ত্রণালয়ের কাজ নিয়ে কথা বললে ওটা কথা বলা। পরে আন্দোলনকারীরা জানান, ডক্টর আসিফ নজরুলের পিএস জানিয়েছেন বৈষম্য বিরোধী কমিশন করে দেবেন উপদেষ্টা। চাকরির বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত জানাবে ওই কমিশন। স্যার রাষ্ট্রীয় কাজে জরুরিভাবে আপনারা দেখতে পেয়েছেন যে চলে গেছেন, তো উনি জানিয়ে গেছেন যে ব্যাপারটা যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে একটি কমিশন গঠন করা হবে এবং ওই কমিশনে আমাদের যে দাবিটি যৌক্তিক যে দাবি আপনারা অবশ্যই অবগত আছেন, দাবিটির প্রথম যে কাজটা থাকবে সেটা আমাদের দাবিটি বাস্তবায়নের জন্য তারা একটা মানে সঠিক একটা সিদ্ধান্ত নেবেন। তবে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানালেন আন্দোলনকারীরা। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও 4 আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মিজানুল ইসলাম, গাজী মনোয়ার হোসেন তামিম,
BM সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান। আইন ও বিচার বিভাগের সলিসিটর রুনা নাহিদ আক্তারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। এর আগে এবি পার্টি থেকে পদত্যাগ করেন তাজুল ইসলাম। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের বাড়িতে চলছে শোকের মাতম। বাকরুদ্ধ পরিবার, হত্যাকাণ্ডের বিচার চায় এলাকাবাসী। ঘটনার সময় মায়ের সাথেই ছিল স্বর্ণা। চোখের সামনে সন্তানের এমন মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে গেছেন মা সঞ্জিতা দাস। অষ্টম শ্রেণীর ছাত্রী স্বর্ণা দাস জুড়ি উপজেলার কালনিগড় গ্রামের পরেন্দ্র দাস ও সঞ্জিতা দাস দম্পতির মেয়ে। গেল 1 সেপ্টেম্বর রাতে লালারছড় সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় স্বর্ণা। ঘটনার পর থেকেই বাকরুদ্ধ পরিবার। মেয়েটা লইয়া যাইতাম মার বাইর লগে দেওয়া করার লাগে, মেয়েটা পাগল হয়েছে তাই মামাইন দেখতো, এই জন্য গেছিলাম। দুর্ঘটনা হয়েছে আমার দোলানোর জন্য। আমার বোন যেভাবে আর মারা গেছে এরকম যেন আরো কোনো মায়ের কুল খালি না হয়, আমার মায়ের রক্তাও ছাড়া। ঘটনার 2 দিন পর মরদেহ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মৃত্যুর খবর প্রকাশ হতেই সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। হত্যাকাণ্ডের বিচার চায় এলাকাবাসী। সেটা আসলে খুবই মর্মান্তিক এবং আমরা খুবই শুকাবো, এবং এই পরিবার আসলে তো নিরীহ একটা পরিবার। খুব ভালোবাসে তাই বাজে সব যেখানে গেছে যেন প্রাইজ পাইছে তাই ম্যাডাম হলে তাই আদর করি এই সেই তারা ভালো লাগছে দিছে। যেদিন যে যায় দিন খুব গলা ধরিয়া কাঁদছে আমারে, কান্দিয়া কইছে মাঝি যদি কোনো ভুল চুপ করিয়া থাকি তো মাফ করিও। তা আমি কইছি মা গো, মামা বাড়ির মানুষে গেলে খুশি হয়ে যায়, যা মা মঙ্গল মতন ঘুরিয়ে আইব। স্বর্ণা হত্যার ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে ভারতে চিঠি পাঠানো হয়েছে। জঘন্য এ কাজের পুনরাবৃত্তি রোধ ও সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সামগ্রিক স্বার্থ বিবেচনা না করে বিশেষ ব্যক্তি বা দলের পক্ষে অবস্থান নিলে ভারতের মতামতকে গ্রহণ করবে না বাংলাদেশের জনগণ। এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 21তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ভারত এখন আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারের কাজ করছে বলে অভিযোগ করেন রিজভী। বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক। দুই দেশের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। আপনারা যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন, তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা। চলমান অস্ত্র উদ্ধার অভিযানে গত 3 দিনে ঢাকাসহ সারা দেশে 53টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র হেফাজতে রাখার অভিযোগে এই সময়ের মধ্যে 25 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, 4 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে আজ পর্যন্ত মোট 53টি অস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে রিভলভার 2টি, পিস্তল 18টি, রাইফেল 2টি, শর্টগান 11টি, পাইপ গান 1টি, শুটার গান 6টি, এলজি 3টি, বন্দুক 3টি, AK-47 1টি, গ্যাস গান 1টি, চাইনিজ রাইফেল 1টি, এয়ার গান 1টি। গাজীপুরের কোনাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জের প্যারাইলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নিহত কলেজ ছাত্র হৃদয় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত 5 আগস্ট কোনাবাড়িতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিল সে। পরে শিল্প পুলিশে কর্মরত কিছু সদস্য তাকে ধরে নিয়ে চড়থাপ্পড় দেয়। এক পর্যায়ে কনস্টেবল আকরাম অতি উৎসাহী হৃদয়ের পেছন থেকে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ওই ঘটনায় নিহতের ফুফাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ি থানায় মামলা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার অভিযোগে রাজশাহীতে ছাত্রলীগের 2 কর্মীকে গণধোলায় দিয়েছে স্থানীয়রা। বিকেলে পদ্মা নদীর ধারে আলুপট্টি এলাকায় ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত 5 আগস্ট ছাত্র জনতার উপর হামলা চালায় 2 ছাত্রলীগ কর্মী সানি ও কটা কুমার। তাদের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে হত্যা ও আরেক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ আনে স্থানীয়রা। ক্ষমতার পালাবদলের পর আত্মগোপনে চলে যায় এই 2 কর্মী। আজ খবর পেয়ে পদ্মার দুর্গম চর থেকে তাদের ধরে এনে মারধর করে ক্ষুব্ধ জনতা। পরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে পুলিশের সোপর্দ করে। আহত 2 জনের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে পুলিশ। অভিযুক্ত 2 জনই নগরীর 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর ক্যাডার ও ছাত্রলীগ কর্মী বলে দাবি করছেন এলাকাবাসী। ছাত্র জনতা 2 জন অপরাধীকে আমাদের হাতে দিয়েছে, থানায় হেফাজতে আছে। আমরা চিকিৎসার ব্যবস্থা করতেছি, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। খুলনায় ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা বদরুল হাসান 3 দিন ধরে নিখোঁজ। দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বদরুলের স্ত্রী সায়দা খাতুন। জানান, বদরুল সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। স্ত্রী সন্তান নিয়ে নগরীর সোনার বাংলাগুলিতে থাকতেন তিনি। পড়াশোনার পাশাপাশি বদরুল হাসান পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। আন্দোলনে ভূমিকা রাখার পাশাপাশি সাম্প্রতিক বন্যায় দুর্গতদের সহায়তায় কাজ করেছেন তিনি। 5 সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে বদরুল আর ফিরে আসেননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ বদরুলের সন্ধান পায়নি। এ বিষয়ে প্রশাসনের সহায়তা চান বদরুলের স্ত্রী। সুনামগঞ্জের দিরায়ের মাদ্রাসা ফান্ডের টাকা নিয়ে সাবেক সভাপতির লোকজনের সাথে গ্রামবাসী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় 10 জন গুলিবিদ্ধ হয়েছেন, আহত অর্ধশতাধিক। শনিবার দুপুরে উপজেলার রায়বাঙ্গালী গ্রামে ঘটনা ঘটে। গুরুতর আহত 12 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মাদ্রাসার সদ্য সাবেক সভাপতি আব্দুল মালিকের সাথে সাবেক ইউপি সদস্য মনু মিয়ার লোকজনের বিরোধে দেখা দেয়। এ নিয়ে বৈঠকে বসলে হয় কথা কাটাকাটি। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। শরীয়তপুর সদরের 100 শয্যা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে। ভর্তি ফাইল দিতে দেরি হওয়ায় রোগীর স্বজনরা হামলা চালায় বলে অভিযোগ কর্তৃপক্ষের। পরে এই 2 পক্ষই জড়িয়ে পড়ে মারামারিতে। ঘটনার প্রতিবাদে জরুরি বাদে সব সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের। হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ওপর রোগীর ক্ষুব্ধ স্বজনদের হামলা। সকাল 11টার দিকে উত্তপ্ত হয়ে ওঠে শরীয়তপুরের 100 শয্যা হাসপাতাল এলাকা। হাসপাতাল কর্মচারীদের দাবি, জরুরি বিভাগে শারমিন নামের এক রোগীকে ভর্তি করতে আসেন স্বজনরা। এ সময় ভর্তি ফাইল দিতে দেরি হওয়ায় নার্সদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় তারা। এক পর্যায়ে কর্মচারী ও চিকিৎসকদের ওপর চালানো হয় হামলা। প্রতিহত করলে দুপক্ষের মধ্যেই শুরু হয় মারামারি। এই কথাটাই তাকে বলা হয়েছে যে ভাই আপনার যদি ফাইল খুব দরকার হয় তাহলে আপনি কাইন্ডলি তাকে একটু টোকেন দিতে বলেন। তখন সে বাজে স্ল্যাং ইউজ করতে থাকে। সে স্থানীয়, সে খুব প্রভাবশালী, সে আমাকে দেখিয়ে দিবে। আমাকে লাঠি লুটাতে পিটানি শুরু করছে। আমরাও পিটাইছি, আমাকেও কিছু লাগছে, আমাকেও একটু বেশি লাগে, আমরা কম পারছি আর কিছু। যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু বিচার হবে না, কোনো ক্ষমা আমরা রাজি হব না। এই ঘটনায় চিকিৎসক সহ আহত হয়েছেন অন্তত 4 জন। দোষীদের গ্রেফতার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। তবে চালু রয়েছে জরুরি সেবা। আমরা রোগীদের সার্ভিস দিয়ে থাকি, কিন্তু আমরা যদি নিজেরা ইনসিকিউর ফিল করি তাহলে আমাদের পক্ষে চিকিৎসা সার্ভিস দেওয়া কঠিন। আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা যদি এটা সুষ্ঠু বিচার করে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, তাহলে হয়তো তারা তাদের কাজ, যেটা স্বাভাবিক কাজ, এটা করবে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। ডাক্তারদের সাথে রোগীর অভিভাবকদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি বর্তমানে সেখানে স্বাভাবিক আছে। ডাক্তাররা এই বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে দিলে বা কোনো পক্ষ আমাদের কাছে কোনো অভিযোগ দিলে সেই অভিযোগের ভিত্তিতে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নিব। এ ঘটনায় রোগীর স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি হাসপাতাল পরিদর্শন করে সেনা সদস্যরা। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা।
বিচ্ছিন্ন করা হয়েছে হাতের কবজি। তারপর সেই কবজি নিয়ে খুনির সটকে পড়ার দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়। বীভৎস ঘটনাটি কুমিল্লার দাউদকান্দিতে। পুলিশ বলছে নিহত যুবক ও খুনি দুজনে ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত। হত্যার পর এভাবেই বিচ্ছিন্ন কবজি নিয়ে হেঁটে যাচ্ছিল খুনি। এত বড় ঘটনার পরও পালানোর তাড়া নেই তার। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ওলানপুর গ্রামের দুপুরের ঘটনা এটি। নিহত যুবকের নাম মহিউদ্দিন আর হামলাকারী আনিস। প্রত্যক্ষদর্শীরা জানান দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় খুনি। এক হাতের কবজি বিচ্ছিন্নর পাশাপাশি আরেকটি কুপিয়ে জখম করা হয়েছে। তাদের একই গ্রুপের সদস্য বলিয়ে সবাই বলতেছে যে কিছুদিন হলো তাদের সাথে একটা দ্বন্দ্ব, কিন্তু আগে নাকি তারা একসাথেই চলাফেরা করতো। পুলিশ বলছে নিহত মহিউদ্দিনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও দাউদকান্দি থানায় ছিনতাই মাদকের একাধিক মামলা রয়েছে। এসব নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা। মহিউদ্দিন নিজেও ভালো লোক ছিল না, তার পেশা ছিল হলো ছিনতাই করা, মানুষকে মারা, তার হাত পা খুব বেশি চলতো। স্থানীয় লোকজন বলতেছে সে মাদকাসক্ত ছিল এবং মাদকের সাথে সম্পৃক্ত ছিল। তো সম্ভবত তাদের পারিবারিক কোনো জের আছে এবং মাদকের কোনো জের থাকতে পারে। দুইটাকেই আমরা মাথায় রেখে কাজ আগে যাচ্ছি। হত্যা রহস্য উদ্ঘাটনের পাশাপাশি খুনিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর ইউনিয়নের দর্জিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ভুক্তভোগী নারীর বাড়ি নীলফামারীতে। গত বৃহস্পতিবার তেঁতুলিয়ায় যান তিনি। পরে প্রলোভন দেখিয়ে তাকে বুড়া ঠাকুরের আস্তানায় নিয়ে যায় এক যুবক। সেখানে 2 জন রাতভর ধর্ষণ করে ওই নারীকে। পরদিন সকালে পালাক্রমে ধর্ষণ করে আরও 6-7 জন যুবক। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যান স্থানীয়রা। ঘটনার সত্যতা স্বীকার করেছেন আটককৃতরা। ভুক্তভোগী তরুণীর চাচা তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন প্রকল্প ব্যাপক অনিয়ম এবং 14 বছর ধরে একই পদে থাকা এমডির দুর্নীতি তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার বিভাগের 3 সদস্যের কমিটি। প্রথম দিনে নথিপত্র যাচাই এবং প্রকল্প সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন তারা। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে কমিটি। গত 15 বছরে চট্টগ্রাম ওয়াসায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি তদন্ত এবং ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ দাবিতে কয়েকদিন ধরে চলছে ঘেরাও, বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি। এরই প্রেক্ষিতে অনিয়ম দুর্নীতি তদন্তে সকালে চট্টগ্রাম ওয়াসা ভবনে আসে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালকের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি। বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন। প্রকল্প বাস্তবায়নে কোনো দুর্নীতি হয়েছে কিনা, কোনো অনিয়ম হয়েছে কিনা, এই বিষয়গুলো দেখা। এই আর্থিক খাত সংশ্লিষ্ট এগুলো ছাড়াও অন্যান্য প্রশাসনিক বিষয়েও আমরা তদন্ত করছি, যেমন নিয়োগ, বিদেশ ভ্রমণ, এটির আপনার পানির বিক্রয় বিতরণ এবং পানির মূল্য নির্ধারণ। দুর্নীতি তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস কমিটির। এই যে আমরা এখান থেকে সমস্ত তথ্য সংগ্রহ করছি, সংগ্রহ করে আমরা এগুলা বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে আমরা প্রতিবেদন তৈরি করব এবং যত দ্রুত সম্ভব আমরা প্রতিবেদন সরকারের কাছে সাবমিট করব। তবে কোনো ধরনের দুর্নীতি এবং প্রকল্পে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। আমি দুর্নীতির ব্যাপারে ওনাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি যে চট্টগ্রাম শহরের 500 কন্ট্রাক্টর আছে ওয়াসাতে, একটা কন্ট্রাক্টর যদি আপনাকে বলে ফজলে সাহেবকে টাকা দিচ্ছি, তাহলে সেদিন আমি এখান থেকে একদম উঠে সঙ্গে আপনাদের সামনে থেকে বাইরে চলে যাব। আমি দুর্নীতি করি নাই। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সর্বজনের নীতি ভাবনা নিয়ে কাজ করতে আত্মপ্রকাশ করল জনভাষ্য নামের একটি প্ল্যাটফর্ম। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এক সংলাপের আয়োজন করা হয়। প্রথম সংলাপের বিষয় ছিল গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস এবং ছাত্র জনতার প্রত্যাশার অভিমুখ। সংলাপের শুরুতে জনভাষ্য এর ঘোষণাপত্র এবং ধারণাপত্র পাঠ করেন সাংবাদিক ও গবেষক আরিফ রহমান এবং কবি ও মানবাধিকার কর্মী ফেরদৌসারা রুমি। পুরো সংলাপটি সঞ্চালনা করেন ব্লগার ও মানবাধিকার কর্মী কৌশিক আহমেদ। এই সংলাপে অংশ নেন আন্দোলনরত
বিভিন্ন বিশ্ববিদ্যালয় মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা ছিলেন শিক্ষক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মী ও শ্রমিকরাও। সভায় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস বিষয়ক কিছু পর্যালোচনা উপস্থাপন করেন। আলোচনা হয় গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে, তৈরি হওয়া নতুন রাষ্ট্রে কি কি সংস্কার প্রয়োজন তা নিয়েও। মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসী আটক হয়েছে। শুক্রবার 2টি পৃথক অভিযানে 242 জন বাংলাদেশি সহ মোট 336 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এছাড়া অবৈধ অভিবাসীদের কর্মসংস্থানের যোগান দেওয়ার অপরাধে আটক করা হয়েছে স্থানীয় 2 নিয়োগকর্তাকেও। আটককৃত অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মিয়ানমারের নাগরিক। দেশটিতে বসবাসের জন্য বৈধ পারমিট না থাকা, ভিজিট ভিসার পাসের অপব্যবহার ও শর্ত লঙ্ঘনের অভিযোগ এদের বিরুদ্ধে। ভারতে সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে আবারও উত্তাল মণিপুর। রাজ্যের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় শুক্রবার রাত থেকে নতুনভাবে সহিংসতা ছড়ায়। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে রকেট ছোড়া হয়, পাশাপাশি হয় গোলাগুলি, যাতে প্রাণ গেছে 5 জনের। চলছে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান। শুক্রবার রাতে ইম্ফলে অবস্থিত মণিপুর রাইফেলসের সদর দফতরে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। চেষ্টা করা হয় অস্ত্রাগার লুটের। এ সময় ব্যাপক গোলাগুলিও হয়। এর আগে রকেট হামলা চালানো হয় বিষ্ণুপুর জেলায় অবস্থিত রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি সহ বিভিন্ন স্থানে। এ সময় রকেট হামলা চালায় বিদ্রোহীরা। কয়েকদিন ধরে দফায় দফায় ড্রোন হামলা চালিয়ে আসছিল সশস্ত্র গোষ্ঠীগুলো। এবারই প্রথম রকেট হামলা হলো। কুকি জনগোষ্ঠী অধ্যুষিত চুনাচাঁদপুরের পাহাড়ি এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। এতে ঘটনাস্থলে প্রাণ যায় একজনের। এরপরই সহিংসতা ছড়ায় রাজ্যের অপর জেলা জিরিবামে। বিদ্রোহীদের সাথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে নিহত হয় সশস্ত্র গোষ্ঠীর অন্তত 4 সদস্য। প্রশাসন বলছে সহিংসতার জন্য দায়ী কুকি এবং মেইতে সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীগুলো। সহিংসতার ঘটনায় রাজ্য জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বিদ্রোহীদের আটক এবং অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গেল বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকিজো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় 200 শতাধিক মানুষের প্রাণহানি এবং প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অবরুদ্ধ গাজা উপত্যকায় 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 33 ফিলিস্তিনির। শনিবার সকালে প্রাণ গেছে 18 জনের। এদিন গাজার স্কুলে আবারও ভয়াবহ তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। জাবালিয়ার একটি স্কুলে চালানো বিমান হামলায় একই পরিবারের 4 সদস্য সহ প্রাণ যায় 8 জনের। হামলায় করা হয় নুসেরাত শরণার্থী শিবিরেও, যাতে 5 ফিলিস্তিনির প্রাণ ঝরে। বুরেজি শরণার্থী শিবিরে রাতভর নেতানিয়াহু বাহিনীর বোমা বর্ষণে নিহত হয় 4 জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। গেল 4 দিনে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন উপত্যকার কমপক্ষে 110 বাসিন্দা। ইউক্রেনের আরও 6টি এলাকা দখল করল রাশিয়া। চলতি সপ্তাহ জুড়ে দোনেৎস্কে চালানো হয় অভিযান। শুক্রবার ইউক্রেনের অন্তত 17টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। ব্যবহৃত হয় ড্রোন ও কিনঝাল মিসাইল। টার্গেট ছিল গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো। কুরস্কেও কিয়েভ সেনাদের প্রতিহত করার দাবি পুতিন প্রশাসনের। দূরপাল্লার অস্ত্র দিয়ে ধ্বংস করা হয় ইউক্রেনীয় সেনাদের যুদ্ধযান। দাবি, হামলায় কমপক্ষে 300 ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে। একই দিন শতাধিক ফ্রন্টলাইনে রুশ সেনাদের প্রতিহতের কথা জানায় কিয়েভ। ড্রোনের পর এবার রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দিয়েছে ইরান, যা দিয়ে ইউক্রেনে জোরদার হামলাও চালাচ্ছে রুশ সেনারা। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে। বলা হয়, পশ্চিমা হুঁশিয়ারি উপেক্ষা করে মস্কোকে ক্ষেপণাস্ত্র সহায়তা দিয়েছে তেহরান। প্রতিক্রিয়ায় দেশটির উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। নিজ ভূখণ্ড কুরস্কে ইউক্রেনীয় অভিযান শুরুর পর আরও তেতে উঠেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাল্টা জবাবে একের পর এক শহর কেঁপে উঠছে মুহুর্মুহু মিসাইল আর ড্রোন হামলায়। এবার উঠল এসব হামলায় ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ।
মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের তথ্য, রাশিয়াকে দেয়া ইরানের সবশেষ অস্ত্রের চালানে ছিল স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা এরই মধ্যে ব্যবহার করছে মস্কো। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, পশ্চিমা নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেই দেয়া হয়েছে এসব মিসাইল। ধারণা, বিনিময়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায় তেহরান। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, মিসাইল সরবরাহের প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা পশ্চিমাদের। পেজেশকিয়ান প্রশাসনকে চাপে ফেলতে ইউরোপের আকাশে ইরানি পতাকাবাহী বিমান নিষিদ্ধ করা ছাড়াও থাকতে পারে বেশ কিছু বিধিনিষেধ। ইউক্রেনে পুরোদমে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে বেড়েছে তেহরান ও মস্কোর নিরাপত্তা নির্ভরশীলতা। এ বিষয়ে আমরা আগেই সতর্কবার্তা দিয়েছি। গেল G7 আর ন্যাটো সম্মেলনেই আমরা ঐক্যমত্যে পৌঁছেছিলাম যে রাশিয়াকে কোনো ব্যালিস্টিক মিসাইল দিলে ইরানের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। গেল আগস্টে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রুশ সেনাদের স্বল্প পাল্লার ইরানি মিসাইল ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর আগে পরম মিত্রকে শহীদ ড্রোন সরবরাহের অভিযোগও ছিল তেহরানের বিরুদ্ধে, কিন্তু বরাবরই সব দায় অস্বীকার করে আসছে দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 9 দিনব্যাপী ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর দখলকৃত পশ্চিম তীরের জেনিন ছেড়েছে ইসরায়েলি স্থলবাহিনী। অবশ্য তেল আবিবের বক্তব্য, এটি সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। দাবি, হামাস ও স্বাধীনতাকামী সংগঠনগুলোর বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছে তারা। পশ্চিম তীরে ইসরায়েলের চলমান আগ্রাসনে প্রাণ গেছে 36 জনের, যার মধ্যে জেনিনেই 21 জনের মৃত্যু হয়েছে। নেতানিয়াহু প্রশাসনের সাফায় নিহতরা সন্ত্রাসী সংগঠনের সদস্য। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, মৃতদের বেশিরভাগই শিশুসহ বেসামরিক নাগরিক। টানা হামলায় বিধ্বস্ত 60,000 বাসিন্দার শহরটি। আটকও হয়েছেন অনেকে। দখলকৃত পশ্চিম তীরে গোলাগুলিতে মার্কিন নাগরিক নিহতের ঘটনায় শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। ইসরায়েলের বিরুদ্ধে বইছে নিন্দা ও সমালোচনার ঝড়। এরই মধ্যে ঘটনার সুষ্ঠু ও পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে বেসামরিকদের সুরক্ষায় মানবাধিকার সংস্থাগুলো গুরুত্ব দিচ্ছে। তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করবে ওয়াশিংটন, এই মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এখন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো আসল ঘটনা উদ্ঘাটন। আমরা সেটাই করছি। তেল আবিবের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে। কি কি পদক্ষেপ নেওয়া হবে তাও পর্যবেক্ষণ করছি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 8 দিনের মিশনে যে 8 মাসের জন্য আটকা পড়েছেন নাসার 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। যান্ত্রিক ত্রুটির কারণে 2 ক্রুকে রেখে পৃথিবীতে ফিরিয়ে আনা হলো তাদের বাহন স্টারলাইনারকে। কি ঘটতে যাচ্ছে 2 মহাকাশচারীর ভাগ্যে, তা নিয়ে এখন দুশ্চিন্তা। নাসার দাবি, ফেব্রুয়ারির মধ্যে তাদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে। যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি থাকায় বিপদ ছাড়াই বাকি 5 মাস কাটাতে পারবেন 2 নভোচারী। চলতি বছর 5 জুন বোয়িংয়ের স্টারলাইন ক্যাপসুলে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। 8 দিনের মিশনে গন্তব্য ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশন ISS। তবে বাহন স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির জেরে মহাবিপত্তিতে 2 মহাকাশচারী। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি স্পেসক্রাফটে 3 মাস আগে যখন ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা হয়, এর কিছুক্ষণ পরে গোলযোগ দেখা দেয় থ্রাস্টার নামক এক বিশেষ যন্ত্রে। লিক করছিল হিলিয়াম গ্যাসও। এমন পরিস্থিতিতে ঠিকঠাক স্পেস স্টেশনে পৌঁছালেও ক্রুদের পৃথিবীতে ফেরা ঝুঁকিপূর্ণ বলে মনে করে নাসা। সবকিছু বিবেচনায় সুনিতা বুচকে স্পেস স্টেশনে রেখেই পৃথিবীতে ফেরানো হয় স্টারলাইনার ক্যাপসুল। আগামী ফেব্রুয়ারিতে ইলন মাস্কের স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল পাঠানো হতে পারে 2 নভোচারীকে আনতে। 2025-এর ফেব্রুয়ারিতে ফিরতি ফ্লাইটের পরিকল্পনা করছিলাম। এখন আমাদের ফোকাস কক্ষপথের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত নেওয়া। ক্রুদের কিভাবে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব, সবগুলো পরিকল্পনা ভালো করে যাচাই করা প্রয়োজন। 8 দিনের মিশনে গিয়ে এরই মধ্যে পেরিয়েছে 3 মাস। অপেক্ষা আরও 5 মাসের। ততদিনের জন্য আরও কিছু গবেষণা কাজের দায়িত্ব চেপেছে সুনিতা বুচের ওপর। ক্রুরা ইতিবাচক মনোভাব নিয়ে আছেন বলে দাবি নাসার কর্মকর্তাদের। এর আগেও লম্বা সময় মহাশূন্যে কাটানোর অভিজ্ঞতা আছে দুজনেরই।
কয়েক বছর আগে তাদের দীর্ঘমেয়াদী স্পেস স্টেশন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্পেস ওয়ার্ক, রোবোটিক্স সহ বিভিন্ন জটিল বিষয়ে তাদের ভালো ধারণা রয়েছে। এর আগে বোর্ড স্টেশনে অভিযানের অভিজ্ঞতা রয়েছে দুজনেরই, তাই আমরা প্রস্তুতি নিয়েই তাদের দুজনকে নতুন দায়িত্ব দিয়েছি। 2011 সালে নাসার স্পেস শাটল বহর কার্যকারিতা হারানোর পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রু ও প্রয়োজনীয় পণ্য পাঠাতে একমাত্র ভরসা হয়ে পড়ে রাশিয়ার সোয়ুজ। এমন পরিস্থিতিতে 2014 সালে বোয়িং ও স্পেসএক্সের সাথে চুক্তি হয় নাসার। এ পর্যন্ত মহাকাশে 9টি ক্রু সহ ফ্লাইট পাঠিয়েছে স্পেসএক্স। এর মধ্যে ছিল বাণিজ্যিক মিশনও। তবে যাত্রার শুরু থেকেই দফায় দফায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বোয়িংয়ের স্টারলাইনার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। কুয়েতে বসবাসরত প্রবাসীদের যাবতীয় সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের কনসুলেট সেবা ও সব ধরনের আইনি সহায়তা প্রদান করবে দূতাবাস। প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েত প্রতিনিধি মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। জীবিকার তাগিদে বর্তমানে কুয়েতে বসবাস করছেন কমপক্ষে 3 লাখ বাংলাদেশি। এই প্রবাসীদের সমস্যা সমাধানে প্রতি মাসের দ্বিতীয় রোববার গণশুনানির আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। এবারে শুনানিতে প্রবাসীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রদূত মেজর জেনারেল তারেক হোসেন। বাংলাদেশ দূতাবাস কুয়েতের পক্ষ থেকে আমরা সবসময়ই কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সাথে যোগাযোগ রাখছিলাম, যাতে করে তারা এখানকার আইন কানুন মেনে চলেন এবং যেন তাদেরকে কোনো বিব্রতকর অবস্থার পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। দূতাবাসের পক্ষ থেকে আমাদের প্রবাসীদের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন আমরা এখানে হটলাইন নাম্বার চালু করেছি 9টি, যেখানে ফোন করে প্রবাসীরা বিভিন্ন কনসুলার সেবা সম্পর্কে জানতে পারেন এবং তাদের কোনো দুর্ঘটনা হলে বা মৃত্যুবরণ করলে জানাতে পারেন, যার মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে সেবা প্রদান করতে পারি। শুনানি শেষে দেশটির কেন্দ্রীয় কারাগারে যান রাষ্ট্রদূত। সেখানে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল থেকে আটককৃতদের আশ্বাস দেন আইনি সহায়তার। এছাড়াও প্রবাসীদের কনসুলেট সেবা, দূতাবাসের খরচে মরদেহ দেশে পাঠানো সহ বিভিন্ন ধরনের উদ্যোগের কথাও জানান রাষ্ট্রদূত। দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের জন্য চালু করা হয়েছে হটলাইন। যে কোনো প্রয়োজনে এই নাম্বারে ফোন করলে মিলবে সব ধরনের সহায়তা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। বাংলাদেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ফ্রান্স প্রবাসী সংগঠন মির্জা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। ঢাকায় আয়োজন করা হয় এই দোয়া মাহফিল। সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আবেদ আলিস, এক্সিকিউটিভ কমিটির সদস্য আরিফুজ্জামান সহ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে মির্জা মারজাহারুল ইসলাম বন্যার্তদের ত্রাণ দেওয়ার কথা জানান। ওমানে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট বুর্জ আল আমরা। শুক্রবার রাজধানী মাস্কাটে উদ্বোধন করা হয় রেস্টুরেন্টটি। মাস্কাটের ওয়াদি কবির এলাকায় খোলা হয়েছে রেস্টুরেন্টটি। পাওয়া যাবে বাংলাদেশি খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের এশিয়ান খাবারও। বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবারের পরিবেশনের মাধ্যমে প্রবাসী দেশের সংস্কৃতি প্রতিষ্ঠিত করার পাশাপাশি রেমিটেন্সের সচল ভূমিকা রাখার উদ্দেশ্যে চালু হয়েছে রেস্টুরেন্টটি, জানান রেস্টুরেন্টের 2 মালিক মিজানুর রহমান রনি ও মোহাম্মদ আরিফ। আজকে আমরা নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করলাম। বাংলাদেশের সবকিছু খানা, ঐতিহ্যবাহী খানা এখানে সবকিছু পাওয়া যাবে। আপনারা সবাই আসবেন, আপনাদের হোটেল নিজের মতো করে খানা খাবেন, ইনশাআল্লাহ সার্ভিস ভালো চলবে। সব খানা আপনি পাওয়া যাবে, ম্যাকজান একটু টাইম হবে ভিসা খোলার পরে, ওখানে অলরেডি টাইম বিরিয়ানি, সব বিরিয়ানি পাওয়া যাবে। বর্ষমানিতে আমাদের বাংলাদেশে একটা রেস্টুরেন্ট হয়েছে, এটাই অনেক আমাদের কাছে গর্বের বিষয়। আর এখানে খাবারের মান অনেক ভালো, আমরা ফ্যামিলি সহ আসছি, আপনারাও আসবেন, আশা করি বা নিরাশ হবেন না। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।